আরব বিশ্বের শাসকরা যদি বলিষ্ঠ ভূমিকা না পালন করে তাহলে অন্যদের দূর থেকে গিয়ে তাদের পক্ষে দাঁড়ানোটা কিন্তু কঠিন, তাই না? বিশেষ করে আশেপাশে মিশর, জর্ডান আর বড় রাষ্ট্র সৌদি আরব, তাই না, আরব আমিরাত, এরা যদি ইসরায়েলের পক্ষ অবলম্বন করে তাহলে তো মুসলিম বিশ্বের অন্যান্য রাষ্ট্রের পক্ষে ওখানে গিয়ে ভূমিকা পালন করা কঠিন। ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনাকে কিভাবে দেখেন? বিষয়টা খুবই দুঃখজনক, মর্মান্তিক। আসলে মুসলিম ওয়ার্ল্ডে তো আসলে নেতৃত্ব এমনিতেই সংকট, এর মধ্যে তার এই মৃত্যুটা আমাদের জন্য, গোটা মুসলিম ওয়ার্ল্ডের জন্যই একটা শূন্যতা তৈরি হলো। আরেকটা বিষয় হলো আমি যেটা আমরা যেটা চিন্তা করছি যে আসলে ঘটনাটা মানে ইরানের মতো একটা রাষ্ট্র যাদের অনেক চ্যালেঞ্জ আছে, বিশেষ করে এখন বিশ্বে যুদ্ধ চলছে, যুদ্ধের মধ্যে তারাও একটা পক্ষ। বিশেষ করে ইসরায়েলের বিপক্ষে ইরান তো একটা বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল এবং ইসরায়েলে তারা আক্রমণ করেছে, মানে এত বড় আক্রমণ ইসরায়েলের আগে কমে গেছে। এরপরে আমার মনে হয় যে তারা যে সতর্কতাটা অবলম্বন করা দরকার ছিল, বিশেষ করে প্রেসিডেন্টের ক্ষেত্রে যে সতর্কতাটা অবলম্বন করা দরকার ছিল, এটা তারা কেন অবলম্বন করলো না, এটা আসলে এখন অনেকেই তো বলছে যে আসলে এটা মানে এই সতর্কতাটা ছিল না। আর এই মুহূর্তে উনি কেন তেহরান ত্যাগ করবেন? একেবারে বড় কোনো প্রোগ্রামে গিয়েছিলেন, বিষয়টা তো এমনও না। যে এলাকায় যেই ঘটনার কারণে সেখানে উনি গিয়েছেন সেটাতে আসলে ওরকম কোনো আন্তর্জাতিক বা জাতীয় তেমন কোনো বড় কোনো প্রোগ্রামে উনি যান নাই, আঞ্চলিক হয়তো একটা প্রোগ্রামে উনি গিয়েছিলেন। তো এটার জন্য উনি কেন গেলেন? আবার ওখানে 3টা হেলিকপ্টার ছিল, ওনার হেলিকপ্টারই কেন এরকম বিধ্বস্ত হলো? এই নানাবিধ বিষয়ে এটা আমাদের মধ্যে আসলে চিন্তার উদ্রেক হয়েছে। আসলে কি এটা দুর্ঘটনা নাকি নাশকতা? আর দুর্ঘটনা হইলে এখানে তো মানে এমন হেলিকপ্টার উনি ব্যবহার করবেন কেন সেটা দুর্ঘটনার ঘটার আশঙ্কা থাকে। সেই পুরাতন মডেলের একটা হেলিকপ্টার তিনি দীর্ঘদিন আগে, তাও আমেরিকার তৈরি। এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ হচ্ছে, নানাবিধ বিশ্লেষণ হচ্ছে। তো আমরা মুসলিম ওয়ার্ল্ডে একজন নেতৃত্ব হারিয়েছি, বলিষ্ঠ নেতৃত্ব হারিয়েছি। এই জন্য এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে অবশ্যই, এবং এটা ইরানের জন্য একটা বিশাল একটা আঘাত। এবং বিশেষ করে ইরানের যারা প্রতিপক্ষ, বিশেষ করে বড় প্রতিপক্ষ তো ইসরায়েল, আমেরিকা, তারা তো এতে খুশি হয়েছে, সন্তোষ প্রকাশ করবে অবশ্যই। এটা আমাদের জন্য ভালো আলামত না। এর পেছনে ইসরায়েল বা আমেরিকার কোনো ষড়যন্ত্র আছে কি বলে মনে করেন? এটা উড়িয়ে দেওয়া যায় না। এখন ইরান এটা তদন্ত করবে, নিশ্চয়ই তদন্ত করে দেখবে তাদের আভ্যন্তরীণ কোনো সমস্যাও ছিল কিনা, এটাও হয়তো তারা খতিয়ে দেখার চেষ্টা করবে। তো এই বিষয়গুলো গভীরে তদন্ত হওয়া দরকার, এগুলো হয়তো ইরান করবে। এবং এখনই ইরান কিন্তু কোনো এই ব্যাপারে বিস্তারিত কোনো ব্রিফ করে না। এখন আমরা অপেক্ষা করি, দেখি ইরান তারা এই ব্যাপারে ঘটনার পেছনে কি কারণ, এই বিষয়টা তারা তাদের ব্যাখ্যাটা কি আসে, এটা আমাদেরকে দেখতে হবে। গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, কিন্তু মুসলিম বিশ্ব কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করছে না কেন? এটা আমাদের জন্য দুর্ভাগ্যের।
আমি একটু আগেই বলেছি যে আমাদের মুসলিম বিশ্বে আসলে নেতৃত্বের সংকট আছে। গাজার আশেপাশে বিশেষ করে আরব বিশ্বে যারা আজকে শাসন কার্য পরিচালনা করছে, আরবের শাসকেরা আসলে মূলত তারা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, নিজেদের মস্তক টিকিয়ে রাখার জন্যই আসলে এরা সাম্রাজ্যবাদী শক্তির আনুগত্য করে। আর ইসরায়েলকে তো সেখানে অবৈধভাবে রাষ্ট্র গঠনের সুযোগ দিয়েছে সাম্রাজ্যবাদ, এবং এখনো পর্যন্ত সাম্রাজ্যবাদী শক্তি, বিশেষ করে ইন্দো মার্কিন শক্তি, তারাই তো ইসরায়েলকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। আবার এদিকে আশেপাশের মুসলিম রাষ্ট্রগুলো আবার এদের বশ্যতা স্বীকার করে। এটাই হলো মূল সংকট। এখন আমরা বিশেষ করে আরব বিশ্বের শাসকরা যদি বলিষ্ঠ ভূমিকা না পালন করে, তাহলে অন্যদের দূর থেকে গিয়ে তাদের পক্ষে দাঁড়ানোটা কিন্তু কঠিন, তাই না? বিশেষ করে আশেপাশে মিশর, জর্ডান, আর বড় রাষ্ট্র সৌদি আরব, তাই না, আরব আমিরাত, এরা যদি ইসরায়েলের পক্ষ অবলম্বন করে, তাহলে তো মুসলিম বিশ্বের অন্যান্য রাষ্ট্রের পক্ষে ওখানে গিয়ে ভূমিকা পালন করা কঠিন। ইরানও তো অনেক দূরে, তাই না? এখন ঘটনা হলো যে ওই সমস্ত রাষ্ট্রের শাসকরা তারা সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তির আনুগত্য করে হলেও তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের কাছে গাজার অসহায় মানুষ, মুসলমান শিশু, নারী শিশু, এদের রক্তের দাম তেমন একটা নেই। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন 1000-এরও বেশি হামাস যোদ্ধাকে চিকিৎসা দিচ্ছে তার দেশ। বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এরদোয়ান ওখানে একটা পক্ষ, মানে এরদোয়ানের ভূমিকা আছে পজিটিভ, কিন্তু এরদোয়ানের কিন্তু আবার ইসরায়েলের সাথেও কূটনৈতিক সম্পর্ক আছে। এরদোয়ানের ভূমিকাটা মানে ইসরায়েলের বিপক্ষে যেভাবে এগ্রেসিভ হওয়া দরকার ছিল, এ কিন্তু অনেকটা ব্যালেন্সিভ ভূমিকা পালন করে, তাই না? মানবিক সহযোগিতা করে, ঠিক আছে, কিন্তু সামরিক সহযোগিতা কিন্তু এই পর্যন্ত এরদোয়ান করেছে এটা কিন্তু আমরা দেখতে পাই না। তো আবার ইসরায়েলের সাথে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক এরদোয়ানের আছে, তাই না? তো আসলে সবাই তো আগে নিজে বাঁচতে চায়, নিজের ক্ষমতা টিকে রাখতে চায়। তারপর আমি বলবো এরদোয়ানের ভূমিকাও যদি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো পালন করত, তাও ফিলিস্তিনের অধিবাসীরা আরো মাথা উঁচু করে ওরা দাঁড়াতে পারত, এবং তারা কিছুটা হলো আশ্রয় পেত। এরদোয়ান যে কথা বলেছে 1000 হামাস যোদ্ধাদেরকে মানে চিকিৎসা সেবা দিচ্ছে, হতে পারে, এবং এটা একটা ভালো ভালো কাজ, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে এদের চিকিৎসার চেয়ে এদের সামরিক সহায়তা করাটা হলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন।
চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।